নমস্কার, দেখছেন নতুন বাংলা নিউজ পপুলার আর আমি উজ্জ্বল সরকার। চাকদহ শহরের 7 নম্বর ওয়ার্ডের নরেন্দ্রপল্লী থেকে উত্তরপ্রদেশের নয়ডায় চাকরি করতে গিয়েছিলেন পরিবারের একমাত্র মেয়ে, আর সেখানে সেই তরুণীর রহস্য মৃত্যুর অভিযোগ উঠেছে। এ বিষয়ে যোগীরাজ্যের পুলিশের কাছে দাঁড়ে দাঁড়ে ঘুরে বিচার না পেয়ে হতাশায় অবশেষে নিজের বাড়ি ফিরেছে তরুণীর বাবা মা। মৃত ওই তরুণীর নাম সায়নী দাস, বয়স 25 বছর। পরিবারের অভিযোগ, নয়ডার আবাসনে একটি ফ্ল্যাটে মেয়েকে ঝুলিয়ে খুন করা হয়েছে। অভিযোগের তীর ওই তরুণীর পরিচিত 3 যুবকের বিরুদ্ধে, তার মধ্যে 2 জন এলাকার প্রভাবশালী বলে পরিচিত। সোমবার চাকদহের বাড়িতে সায়নীর শ্রাদ্ধ অনুষ্ঠান সম্পূর্ণ হয়েছে। নিজের মেয়ের শ্রাদ্ধ অনুষ্ঠান করার ফাঁকে তার বাবা শান্তনু দাস বলছিলেন যে মেয়ের মৃত্যুর জন্য যারা দায়ী তাদেরকে কঠোর শাস্তি চাই আমরা, কিন্তু নয়ডার পুলিশ কোনোভাবেই সহযোগিতা করেনি। অন্যদিকে নয়ডা পুলিশ ওই পরিবারকে জানিয়েছে তদন্ত করা হয়েছে, এক যুবককে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, কিন্তু তার কোনো ফল পাওয়া যায়নি। পরিবার সূত্রে জানা গিয়েছে যে কলকাতা থেকে বিবিএ পাশ করে গত বছর জুলাই মাসে নয়ডায় একটি বহুজাতিক সংস্থায় কাজে যোগ দেন এই চাকদার মেয়ে সায়নী। স্পষ্টবাদী মেয়ে সায়নী সেখানে গৌতম বুদ্ধনগরের একটি আবাসনে 18 তলার ফ্ল্যাটে ভাড়া থাকতেন। সেখান থেকে গত 20 ফেব্রুয়ারি কলকাতা তাদের ইনস্টিটিউটের একটি অনুষ্ঠানে আসেন তিনি, কিন্তু সেখান থেকে চাকদার বাড়িতে ফেরার কথা থাকলেও অফিসের কাজ থাকায় পরের দিন ভোরের বিমানে তিনি নয়ডায় ফিরে যান। অভিযোগ, ওই দিন রাতেই অর্থাৎ 21শে ফেব্রুয়ারি ফ্ল্যাট থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরের দিন পরিবার কাছে খবর আসে, তারা খবর পেয়ে 20 তারিখে নয়ডায় পৌঁছে যান। পরিবারের দাবি, মেয়ের মৃতদেহের অবস্থানের দিক কোনোভাবেই মনে হচ্ছিল না যে সেটা আত্মহত্যা। ফ্ল্যাটের মূল দরজাও কিন্তু খোলা ছিল, এমনকি পুলিশ ঠিকমতো তদন্ত পর্যন্ত করেনি। এরপর থেকে মেয়ের বিচার চেয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছে। 1 মাস তারা ঘুরেছে। এক প্রকার হতাশ হয়ে চাকদহে ফিরে আসে গত 19শে মার্চ। হ্যাঁ, একদম সেই নয়ডায় এমএলএ থেকে এমপি, পুলিশ প্রশাসন সমস্ত দাঁড়ে দাঁড়ে ঘুরেছে এই চাকদার বাসিন্দা শান্তনু বাবু এবং তার স্ত্রী। একটাই দাবি নেই, আমার মেয়ের হত্যার বিচার চাই। কিন্তু যোগীরাজ্যে মেলেনি বিচার। কি বলছেন তারা, শুনুন। পরিবার সূত্রে জানা গিয়েছে, কলকাতা থেকে বিবিএ পাশ করে গত বছর জুলাই মাসে নয়ডার একটি বহুজাতিক সংস্থার কাজে যোগ দেন সায়নী। স্পষ্টবাদী মেয়ে সায়নী সেখানে গৌতম বুদ্ধনগরের একটি আবাসনের 18 তলার ফ্ল্যাটে ভাড়া নেন। সেখানেই গত 20 ফেব্রুয়ারি কলকাতায় তাদের ইনস্টিটিউটের একটি অনুষ্ঠানে আসেন তিনি। সেখান থেকেই চাকদহের বাড়িতে ফেরার কথা থাকলেও অফিসের কাজ না থাকায় পরের দিন ভোরের বিমানে তিনি নয়ডায় ফিরে যান। অভিযোগ, ওই দিন রাতেই অর্থাৎ 21শে ফেব্রুয়ারি ফ্ল্যাট থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরের দিন পরিবারের কাছে খবর আসে যে তারা 23 তারিখ নয়ডায় পৌঁছে যায়। পরিবারের দাবি, মেয়ের মৃতদেহের অবস্থান দেখে কোনোভাবেই মনে হচ্ছিল না সেটা আত্মহত্যা। ফ্ল্যাটের মূল দরজাও খোলা ছিল, এমনকি পুলিশ ঠিকমতো তদন্ত পর্যন্ত করেনি। শান্তনুবাবু বলেন, ঘটনার পর ফ্ল্যাটের সিসিটিভি ফুটেজ পুলিশ নেয়নি, আমি গিয়ে সেটা তাদের দিয়েছি। মেয়ের পরিচিত ওই 3 যুবককে ফ্ল্যাট থেকে ঘটনার পর হাতে ব্যাগ নিয়ে বেরিয়ে যেতে দেখা যায় সিসিটিভিতে। এমনকি ঘটনার পর ওই 3 যুবক নয়ডায় চাকরি এবং বাসস্থান পর্যন্ত ছেড়ে দেয়। এগুলো জানানোর পরও পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি। পরে জানানো হয় আপনারা ফিরে যান, হোয়াটসঅ্যাপে অভিযোগ পাঠিয়ে দেওয়া হবে, কিন্তু সেটাও এদিন পর্যন্ত আসেনি। সেখানকার এক পুলিশ আধিকারিককে ফোনে বলতেও শোনা যায়, আমরা কমজোরি লোক আছি, আমরা সেখানকার এমপি এমএলএ কেও জানাই, তাতেও কাজ হয়নি। তরুণীর মা পাপিয়া দাস বলেন, কলকাতায় থাকতে মেয়ে মাঝে মধ্যেই নাইট ক্লাব যেত, কিন্তু নয়ডাতে যেত না, কারণ বলতো ওখানকার পরিস্থিতি ভালো না। এছাড়াও তার ফ্ল্যাটের নিরাপত্তা রক্ষীরাও আমাদের হাল ছাড়তে বারণ করেছেন। তারা জানিয়েছেন যে এই ধরনের ঘটনা এর আগেও ওখানে হয়েছে। আমার মেয়ে কোনো মানসিক চাপ বা কারোর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল না, আমরা দোষীদের শাস্তি চাই। চাকদহ শহরের 7 নম্বর ওয়ার্ডের নরেন্দ্রপল্লী থেকে উত্তরপ্রদেশের নয়ডায় চাকরি করতে গিয়েছিল পরিবারের একমাত্র মেয়ে। সেখানেই ওই তরুণীর রহস্য মৃত্যুর অভিযোগ উঠেছে। এই বিষয়ে যোগীরাজ্যের পুলিশের দাঁড়ে দাঁড়ে ঘুরে বিচার না পেয়ে হতাশা নিয়ে বাড়ি ফিরছেন তরুণীর বাবা মা। মৃত ওই তরুণীর নাম সায়নী দাস, বয়স 25। পরিবারের অভিযোগ, নয়ডার আবাসনের একটা ফ্ল্যাটে মেয়েকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। অভিযোগের তীরে
এই তরুণীর পরিচিত 3 যুবকের বিরুদ্ধে। তার মধ্যে 2 জন এলাকার প্রভাবশালী বলে পরিচিত। সোমবার চাকদহের বাড়িতে সায়নের শ্রাদ্ধ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। নিজের মেয়ের শ্রাদ্ধ অনুষ্ঠান করার ফাঁকে তার বাবা শান্তনু দাস বলেন, মেয়ের মৃত্যুর জন্য যারা দায়ী তাদের কঠোর শাস্তি চাই আমরা, কিন্তু নয়ডা পুলিশ কোনোভাবেই সহযোগিতা করছে না। অন্যদিকে নয়ডা পুলিশ ওই পরিবারকে জানিয়েছে তদন্ত করা হয়েছে, এক যুবককে থানায় এনে জিজ্ঞাসা করা হয়েছে, কিন্তু তার কোনো ফল্ট পাওয়া যায়নি। Only 50 meters from Palpara railway station and 1.5 kilometer from National Highway, Palishuri Supermarket Complex, the largest market complex in Nadia district. 1, 2, 3, 4 BHK flats starting from 11.99 lakhs. Instant bank loan. Book now. মানে উনি হচ্ছে আমার মেয়ে সায়নী দাস অগাস্ট মাসের 6 তারিখে ও বিবিএ কমপ্লিট করে ক্যাম্পাসিংয়ে চাকরি পায়। এটা হচ্ছে নয়ডাতে, হচ্ছে বাইজুস কোম্পানিতে। তারপরে বাইজুসে তারপরে আমি ওকে 22 তারিখ নয়ডাতে নিয়ে যাই এবং ওকে একটা প্রায় 20-25 দিন ছিলাম। ওকে ফ্ল্যাট সব 1 BHK ফ্ল্যাট ঠিক করে দিয়ে ও তখন তারপরে আমি থাকাকালীন ও বাইজুস ছেড়ে টেক মাহিন্দ্রাতে পরীক্ষা দিয়ে চান্স পেয়ে গেছে। টেক মাহিন্দ্রা চাকরি করেছে 2 মাস। তারপরে আমি চলে আসি। তারপরে আমাকে 2 মাস আগে বললো, বাবা আমি একটা ভালো চাকরি পেয়েছি, ওটা হচ্ছে এনার্জাইজার চাকরি পেয়েছি। ও জার্মান ল্যাঙ্গুয়েজ করেছিল, জার্মান ভাষাটা জানতো, যার জন্য ওই কোম্পানিতে ওকে নিয়েছিল, জার্মান ভাষাটা জানে বলে। তারপরে আমি 25 তারিখ ওই জয়েনিং ছিল, আমি 23 তারিখ জুলাই মাসে, আর 23 তারিখে আমি ওকে নিয়ে গেছি। ও 25 তারিখ জয়েন করেছিল হোটেল থেকে। তারপরে ঘরটা ঠিক করে চলে আসি। তারপরে এই চলছিল, সবই ঠিক আছে। মাঝখানে সেপ্টেম্বরে বাড়িতে এসে 4-5 দিন থেকে গেছে। তারপরে ফোনে সবসময় যোগাযোগ, ওর কোনো ছিল না। আমাকে বলছে, বাবা আমি জার্মান যাব MBA করতে। আমরা হ্যাঁ যাবি, আমি 1 বছর চাকরি করে জার্মান যাবো MBA করে, যার জন্য জার্মান ল্যাঙ্গুয়েজটাই আমিথ ইউনিভার্সিটি থেকে করেছিল। তারপরে গত 20 তারিখ ও কলেজ ইউনিভার্সিটি, আমাদের আমিথ ইউনিভার্সিটির কনভোকেশন ছিল। ও কনভোকেশনে এসছে 20 তারিখ সকাল 8টার সময় কলকাতায়, বিশ্ব বাংলা এতে ছিল। 20 তারিখ এসে ও বন্ধুবান্ধবদের সঙ্গে ছবি তুলেছে। তারপরে যে আমার অনেক কিছু ছবি আছে, ওই যে গ্র্যাজুয়েশনের টুপি করে ছবি যেগুলো নেয়, সার্টিফিকেটটা নিয়েছে ওদের প্রফেসরদের সঙ্গে গল্প করে 20 তারিখ সন্ধ্যাবেলা আমাকে বললো, বাবা আমার 21 তারিখ জয়েন করতে হবে, অফিস থেকে মেল এসছে। আমরা ঠিক আছে চলে যা। তো 21 তারিখ ভোরে ও ফ্লাইট ধরে চলে যায় নয়ডায়। এবং অ্যাকর্ডিং টু CCTV ফুটেজ আমি দেখলাম 11টা 48-এ ও হচ্ছে নয়ডা ফ্ল্যাটে ঢোকে। তারপর থেকে ওর কোনো খবর আর নেই। এবং 21 তারিখ সকালবেলা 9টার সময় ও আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়েছে। মেসেজ বলে সার্টিফিকেটটা পাঠিয়েছে, বাবা আমি খুব ভালো রেজাল্ট করি, দেখো ফার্স্ট ডিভিশন পেয়েছি, এইসব বলেছে। আপনারা কলকাতা যাননি? না, আমরা কলকাতা যাইনি। ও তো বাড়িতে আসা কথা ছিল, আসেননি। তারপরে 21 তারিখ রাতেই ঘটনাটা ঘটেছে পুলিশের কথা অনুযায়ী। আমাকে 22 তারিখ ফোন করে আমরা 23 তারিখ চলে যাই নয়ডাতে। যাওয়ার পর আমি যা কাজকর্ম করেছি করে আমি ফ্ল্যাটে যাই। আমি ফ্ল্যাটে গিয়েই প্রথমে বুঝি যে এটা সুইসাইড নয়, কারণ ফ্ল্যাটের দরজা পুলিশ বলছিল লক করা ছিল, কিন্তু যখন পেছনের ব্যালকনির দরজা খোলা ছিল এবং একটা হাইট ছিল, টুলটার হাইটে 1.5 ফুট। আমার ফ্যানটা ছিল, আমি দাঁড়িয়ে দেখেছিলাম আমার থেকে প্রায় 1.5 ফুট 2 ফুট উপরে। পুলিশকে জিজ্ঞেসে পুলিশ বলছে ছুড়ে দিয়ে হ্যাং হয়েছে। তারপরে যা আমরা ওগুলো মেনে নিলাম। তারপরে যখন CCTV ফুটেজ দেখলাম তখন পরিষ্কার হয়ে গেল আমার কাছে যে ও যেদিনকে ফ্ল্যাটে ঢোকার পর থেকে একবারও বেরোয়নি। এবং ওর যে কলেজ, আমি জানতে নামে কমপ্লেন করেছি, সুরজ সিং আর অজয় রায়, এই 2 জন মেয়ে, সুরজ সিং, অজয় রায় আর হচ্ছে প্রশান্ত দেব, এই 3 জন বারবার করে লিফটে ওঠানামা করেছে, সেই CCTV থেকে আমি দেখেছি। এবং যে 21 তারিখ ঘটনার পরেও সকালবেলার থেকে সন্ধ্যাবেলা রাত অবধি ওরা বারবার ওই 18 ফ্লোরে ছিল, 18 ফ্লোরে উঠেছে নেমেছে এবং দেখা গেছে ওরা মালপত্র নিয়ে পালাচ্ছে, অনেক কিছু নিয়ে পালাচ্ছে। সেগুলো আমাকে পুলিশ কোনো CCTV ফুটেজ তোলেনি। আমি CCTV ফুটেজ পেন ড্রাইভে করে নিয়ে গিয়ে পুলিশকে দিয়েছি। তখন পুলিশ CCTV ফুটেজ দেখে হ্যাঁ করবে এইসব করছে। আমার সঙ্গে আয়ও কোনো ভালো ব্যবহার করেনি ওখানকার আয়ু, যে প্রমোদ কুমার। পুলিশ প্রমোদ কুমার আমাকে সহযোগিতা করেনি। তারপরে আমি যে কমিশনার অফ পুলিশ লক্ষ্মী সিংয়ের কাছে যাই, লক্ষ্মী সিংয়ের সঙ্গে দেখা করি কমিশনার অফ পুলিশের সাথে। তিনি বললো ঠিক আছে আমি ব্যাপারটা দেখছি, তার ফিডব্যাক দেননি। তারপরে আমি ডেপুটি কমিশনার অফ পুলিশের সঙ্গে দেখা করি সুনীতি চৌহান।
ওনার সঙ্গে দেখা করার পর উনি খুব গুরুত্ব দিয়ে শুনলেন, তারপর বললেন দেখেন পোস্টমর্টম রিপোর্টে তো হ্যাঙ্গিং এসছে, তা আমার তো মার্ডারে কেস করতে হবে না, আপনি অ্যামেন্ডমেন্ট টু মার্ডার করতে পারেন 306। তাই বলে হ্যাঁ আমি তাই করবো। তো উনি তারপর শুনলেন ঘটনাটা কী হয়েছে না হয়েছে, তা বলে 20 তারিখেও গেছে, 21 তারিখে এসছে। তো বললো সামথিং ইজ রং বলে ও আয়োকে ফোন করেছে, ফোন করে ওনাকে বলে আজকে সন্ধ্যার মধ্যে আমাকে সব রিপোর্ট দেবে। তো রিপোর্ট দেওয়ার পর জানি না তারপর আর ফিডব্যাক আমাদের দেয়নি। তা বললো আপনি এসিপি 2 এর সঙ্গে দেখা করেন, নামটা ভুলে গেছি, এসিপি 2 এর সঙ্গে দেখা করলাম, দেখা করে উনি গুরুত্ব দিয়ে শুনলেন, আয়োকে ডাকলেন, আয়োকে ডেকে সব মোবাইল টোবাইল নিলেন এবং সেদিকে জানতে পারলাম পুলিশকে জিজ্ঞেস করছে আপনি যে দরজা ভেঙেছেন তার ভিডিও রেকর্ডিংটা দেখান। পুলিশ বলে আমরা দরজা ভাঙিনি, তেমন দরজা খোলা ছিল। তো কেউ সুইসাইড করলে দরজা খোলা রেখে, পেছনের দরজা খোলা রেখে কেউ সুইসাইড করে? তারপরে আমি অনেক চেষ্টা করেও সেনকে বললো, এসিপি বললেন যে আমাকে আপনার এফআইআরটা নিচ্ছে। আমি এফআইআর কপি জমা দিলাম, দেওয়ার পরে হিন্দিতে ওরা সব হিন্দি জায়গায় চলে রাখলাম, আমি ট্রান্সলেট করে গুগল থেকে ট্রান্সলেট করে হিন্দিতে একটা অ্যাপ্লিকেশন জমা দিলাম। জমা দেওয়ার পর আমার কাছে স্টেটমেন্টও নিল এসিপি, নেওয়ার পর বললো আপনার এফআইআর কপি কালকে পেয়ে যাবেন। তার দুর্ভাগ্যের জন্য পরের দিন গেছি, তার পরের দিন হচ্ছে ওনার পোস্টিং হয়ে গেছে, মানে ট্রান্সফার হয়ে গেছেন। যেহেতু ইলেকশনের সব ট্রান্সফার হয়ে যায়, তাই ট্রান্সফার প্রমোদ কুমারের জায়গায় অন্য কেউ এসেছে, যে প্রমোদ কুমার ইচ্ছা করে এফআইআরটা করেননি। তারপরে আমি পরের দিন গিয়ে বললাম, যে আপনি চলে যান, আমি যেহেতু আমি এফআইআরটা হয়ে গেছে জন্য কপিটা পেয়ে যাবো বলে টিকিট কেটেছি, টিকিট কেটে চলে এসেছি। তো বললো যে উনি আমাকে পরের দিন দেখা করতে গেলাম, বললো যে উনি আপনার হোয়াটসঅ্যাপে আপনার এফআইআরের কপি পাঠিয়ে দেবো আমরা, কিন্তু আজ অবধি আমি হোয়াটসঅ্যাপে এফআইআরের কপি পাইনি। আমি এসেছি এখানে হচ্ছে 19শে মার্চ। তো ওনাদের সঙ্গে ওখানে আমাকে একজন সুপ্রিম কোর্টের লয়ার সুচিস্মিতা সিকদার বলে একজন খুব আমাকে হেল্প করেছে, ওখানে থাকে, নয়ডাতেই থাকে। উনি এখনও বলছে যে আপনার চিন্তা করতে হবে না, আমি এফআইআর কপি জোগাড় করে নেবো, নাহলে 156-এ ওখান থেকে একটা করে নিয়ে মানে কোর্ট থেকে এফআইআরটা করাবে। না এফআইআর হয়নি এখন, এফআইআর তো এফআইআর কপি দিত। মেয়ের বয়স 25 বছর। মেয়ের নাম সায়নী দাস। আর আপনার নাম? আমার নাম শান্তনু দাস। দাস। খবর পেলাম আমরা কত তারিখ জানো? 22 তারিখ। 22 তারিখ খবর পেয়ে তারপর আপনারা পৌঁছলেন। হ্যাঁ, মানে কি বুঝলেন বিষয়টা, গিয়ে মানে পুলিশের কতটা সহযোগিতা পেলেন? বা একটু না, পুলিশ কোনোভাবেই কোঅপারেট করেনি, সিসি ফুটেজ নেয়নি, ফোনের কল লিস্ট বের করেনি, কোনো কিছু না। যতদিন আমার না ডেটগুলো অতটা মাথায়, আমি এখন এই অবস্থায় নেই, কিন্তু কোনো কোঅপারেট না। এবং এখান থেকে ওখানে পাঠাচ্ছে, ওখান থেকে এখানে পাঠাচ্ছে, এইরকম হ্যারাসমেন্ট। চৌকি বলছে থানায় যান, থানায় বলছে চৌকিতে যান, এবং তার যে কতটা ডিস্টেন্স সেটা আমি আপনাকে, ধরুন এখান থেকে হয়তো কাঁচরা কল্যাণী অবধি এরকম ডিস্টেন্স, এই আমাদের 3বার 4বার করতে হয়েছে, এবং কোনো রকম কোঅপারেটিভ করেনি। কিন্তু ফ্ল্যাটের যারা নাকি ছিল, ফ্ল্যাটের যে মেনটেন্যান্সের লোকরা, তারা কিন্তু যখন বলেছে যে আমরা যখনই আমাদের ডেকেছে গিয়ে দেখেছি, তখনই আমরা বুঝতে পেরেছি এটা কখনোই ও সুইসাইড করেনি, এটাকে মার্ডার করা হচ্ছে। আপনারা ম্যাডাম ছাড়বেন না, পেছনে থাকুন। এই গড সিটিতে এইরকম হয়েই যাচ্ছে। এই যে ব্লকে হয়েছে তার 2 দিন পরেই নাকি এফ না কে ব্লকে একটা ছেলেকে 22 তলা থেকে ফেলে দিয়েছে, সেই একই। আর আমার মেয়ে কোনো মতে কোনো মানে কি বলবো, কোনো মেন্টাল প্রেশারে ছিল বা কোনো কারোর সঙ্গে সম্পর্ক ছিল তার জন্য কোনো দিন না। সিসি ফুটেজে দেখতে পারবেন যে এই মেয়ে এরকমভাবে ঢুকছে, তার কখনো কোনো ডিপ্রেশন আসে কিনা। প্লাস ভেতরে গিয়ে সে তার গ্র্যাজুয়েশনের সমস্ত ড্রেসগুলোকে মানে একদম পাটে পাটে ভাঁজ করে সুটকেসে ঢুকিয়েছে, তার মার্কশিটটাকে ঠিক জায়গায় রেখেছে, ইভেন বাদ খেয়ে এক গাদা জামা কাপড় ধুয়ে সেটাকে কলের ওপর রেখেছে। আমি ওকে শিখিয়েছিলাম যে হ্যাং করে, হ্যাঁ যাচ্ছে হ্যাং করে রাখতে, তারপরে যখন ঝেড়ে যাবে তখন বারান্দায় সেই এক গাদা জামা কাপড় পর্যন্ত ধুয়েছে। ইভেন শুনছি ওর মানে যখন পরে দেখলাম ওর অফিসের ড্রেসের জন্য, কারণ ওকে HR ফোন করেছিল, না হলে ও 21 তারিখে বাড়িতে আসারই কথা ছিল। তাহলে HR এর সঙ্গে যখন কথা, তার মানে এমন কেউ ওই ঘরের মধ্যে ঢোকার আগেই কেউ ছিল যে, তারপরে না পুলিশ লক করেছে, যদিও সুইসাইড করে সেটা তো সিল থাকবে, কোনো সিল ছিল না। উল্টো দিকের ফ্ল্যাটের ভদ্রমহিলা আমাদের চাবি দিল, এই তো একটু আগে দুজন এসে কি যেন জিনিসপত্র নিয়ে চলে গেল। শুধু তাই না, যারা সিসি ফুটেজের মধ্যে কিন্তু তারা যে পালিয়ে যাচ্ছে সব দেখতে পাচ্ছে পুলিশ কোনো ফুটেজ নেয়নি, কোনো ফুটেজ নেয়নি। তারপরে যেদিনকে এসে খবর দিল তারা ঢুকছে,
দরজা যদি খোলাই থাকে, পুলিশ নাই ভাঙে, তাহলে ওই ছেলেগুলো খবর দিল কি করে? তারপর দেখাবে কেন? তারা তো পুলিশই বলার কথা। তার আগে বিষয়েও তারা ঢুকেছে বেস্টে, তাহলে তখন কেন দিয়ে দিল, খবর দিল? তারপর শুধু তাই না, পুলিশের তো উচিত কল রেকর্ডটা বের করা। আমাদের ফোনটা নিয়ে রেখেছে, কিচ্ছু করেনি, দুদিন বাদে ফোনের লক না খুলতে হবে, তারপর ওর বাবা নিয়ে খুলে দিল। খোলার পরেও যে তারা ব্যবহার, যে এই যে জিনিসগুলো করা, সেই প্রসিডিওরগুলো করেনি। আমরা যেদিনকে যাচ্ছি তখন সিসি ফুটেজে দেখা যাচ্ছে 18 তলা থেকে ওরা 16 তলা অব্দি নামলো, 16 তলা থেকে ওরা লিফটে, যাতে আমাদের ফেস টু ফেস না হতো। তাহলে আর কত ডকুমেন্টস লাগবে? এবং আমার মনে হয় যে পুলিশটার নাম কি বললো, প্রমোদ কুমার, উনি এর সঙ্গে খুব 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 ভাবে যুক্ত। কারণ কেন, প্রমোদ কুমারকে আমরা যখন গেছি, ওরা তখন তো সব অ্যাপ্লিকেশন করতে ব্যস্ত। আমি শুনেছি যখন নাকি ওই কি যেন নাম ছেলেটার, যাকে ফোন করলো এক্ষুনি আয় তোকে নাম উঠিয়ে নিয়ে আসলো, কি যেন, অজয় রানা, আমার অজয় রায়, যাই হোক, আমার কেন জানি না মনে হচ্ছে ওই সেকেন্ড টাইমের সঙ্গে সঙ্গে ওকে ফোন ব্যাক করেছে। এবং পুলিশের মুখে আমি শুনছি কি বলছে, আরে এটাকে কি বলে, না আমাদের এটাকে কি বলবে এরকম ভাবে, পার্টি উইক। আমার এটা কানে লেগেছে, কেন পার্টি উইক তাকে বলবে? পার্টি উইকটা কারণ আমি ওই পুলিশের যদি কল লিস্ট বের করা যায়, আমার 100 যদি ওরা কথোপকথন বের করা যায়, ওর সঙ্গে পুরো শোনা যাবে, ওনাদের সঙ্গে ওর সঙ্গে যাচ্ছে। কি চাইছেন আপনারা? বিচার ছাড়া কি চাইতে পারি? আমার একটা মাত্র তো সন্তান। সমস্ত কিছু সিসি ফুটেজ, আমার কোনো ডিপ্রেশন থাকলে, যেই মেয়ে এত আনন্দ করে এলো, আমার সিভিডিএরও দেখেছে, যখন ফোন করলো 19 তারিখে হাসতে হাসতে আমাকে অসিদ্ধা বলছি, কাঞ্চনদা আমাকে বলছে বাকিয়া যাও গিয়ে ভিতরে মেয়ের সঙ্গে গিয়ে কথা বল। আমি বললাম দেখ এখন ডিউটি আওয়ারে কথা বলিস না। ও যেই প্লেন টিকিট, মা আমি আসছি কিন্তু আমার তাড়াতাড়ি আয়, হাসলো। এবার আমি ওইখানে ডিউটি আওয়ারে তো কথা বলি না, আমাকে কাঞ্চনদা বললো না ভেতরে যাও, ভিতরে গিয়ে কথা বলো। মেয়ে যখন ফোন করেছে ওই 19 তারিখে আমার সঙ্গে মানে অনলাইন কথা হয়েছে। তা আমি কি চাইতে পারি? আমার একটা মাত্র মেয়ে, তার জাস্টিস চাইবো না? আজকে যেই মেয়ের কত অ্যাম্বিশন ছিল যে আমি 3 বছর পরে আমি ওই MBA করবো জার্মান থেকে, জার্মান ল্যাঙ্গুয়েজ, দেখো জার্মান নিজে থেকেই কিন্তু সমস্ত কিছু সিলেক্ট করেছে এবং সাবজেক্টগুলো। তা যেই মেয়ের এত ট্যালেন্ট, যেই মেয়ের এত, তাহলে সে কি কখনো নিজেকে শেষ করার মতন হতে পারে? তার যদি মানতাম যে তার কোনো একটা প্রেম ঘটিত ব্যাপারই থাকুক বা কোনো কিছু থাকুক, বা তার কোনো ডিপ্রেশন, সে চাকরি করছিল, ভালো স্যালারি পাচ্ছিল, তাহলে সে কেন নেবে? তার কিসের ডিপ্রেশন? নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, ITI কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, KBM চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।